আচ্ছা, তাহলে এই পর্যায়ে আমরা রুল নম্বর ৪৭ নম্বর রুলসে চলে আসছি। তো ৪৭ নম্বর রুলসে আমাদের যে শিখতে হবে সেটা হচ্ছে ইন টাইম এবং ওয়ান টাইম। ইন টাইম কখন বসাবো এবং ওয়ান টাইম কখন বসাবো? সহজ হিসাবে একেবারে শর্টকাটে মনে রাখি যে ইন টাইম বসাবো ফিক্সড কোনো সময় বা সুনির্দিষ্ট কোনো সময় বোঝাইতে গেলে সেটা আমরা ওয়ান টাইম ইউজ করব, এবং ইন টাইম ইউজ করব নির্দিষ্ট সময়ের পূর্বে অথবা পরে এরকম কোনো সময় বোঝাইতে গেলে ইন টাইমটা ইউজ করব। ঠিক আছে? তো জিনিসটা হলো কি, যেন একটা উদাহরণ আমরা দেখি যে দ্য ট্রেন কেম অন টাইম বাট উই অ্যারাইভড ইন টাইম টু গেট গুড সিটস। অর্থাৎ বলতে চাচ্ছে ট্রেনটা একেবারে সঠিক সময়ে আসছে, বাট কিন্তু আমরা হচ্ছে সঠিক সময়ের আগে পূর্বে পৌঁছাইছি। কারণটা কি? আমরা একটা ভালো সিটের জন্য। তো এই যে কোথায় আমরা ইন টাইম ইউজ করলাম, কখন অন টাইম ইউজ করলাম, বোঝা গেল কথাটা? মানে ইন টাইম। তাহলে জিনিসটা যে দেখা যাচ্ছে উই হ্যাঁ, হোয়েন হি রিচড দ্য এয়ারপোর্ট ইন টাইম দ্য প্লেন টুক টুক অফ ওয়ান টাইম। খেয়াল করে দেখা বোঝা গেল জিনিসটা হচ্ছে ওয়ান টাইম হলো সুনির্দিষ্ট সময় বোঝাচ্ছে, আর ইন টাইম মানে ওই নির্দিষ্ট সময়ের পূর্বে। তো এরকম জিনিস কিন্তু এই যে বিসিএস কোশ্চেনেও আসছে। দেখো, খেয়াল করে দেখো যে এখান থেকে ওই যে দ্য ট্রেন ইজ রানিং ওয়ান টাইম, আমরা এটা কেন বসাচ্ছি? ওয়ান টাইম ইউজ করতেছে ওই সুনির্দিষ্ট সময় বোঝাইতে। এবং এমন একটা গুরুত্বপূর্ণ কথা যে নির্দিষ্ট সময়ের পূর্বেও না আবার পরেও না, এমন মানে এখন যদি অনির্দিষ্ট ধরনের সময় থাকে তখন সেটা কিন্তু আসলে ওই ওয়ান টাইম বসে তখন আবার। ঠিক আছে, তখন আবার অন টাইমও বসে, নির্দিষ্ট সময়ের পূর্বেও না আবার পরেও না। যাক, আমাদের মানে বেসিক জিনিস দুইটা, এই দুইটা ভালোভাবে মনে রাখতে হচ্ছে, ইন টাইম কখন বসাচ্ছি আর ওয়ান টাইম, এইটুকু বেশি আসে, এইটুকু ভালোভাবে মনে রাখলে হবে। দেন চলে আসো ডিল ইন আর ডিল উইথ। খেয়াল করে দেখো, ডিল ইন এটা হলো ব্যবসা করা, ডিল ইন মানে কি? ব্যবসা করা। তাহলে হি ডিলস ইন রাইস মানে কি? সে চাউলের ব্যবসা করে, সহজ কথায়। তাহলে হি ডিলস ইন রাইস, কিন্তু ডিল উইথ হলো আচরণ করা বা ব্যবহার করা। তাহলে হি ডিলস ওয়েল উইথ দ্য কাস্টমার্স। তাহলে এখানে ডিলস মানে এখানে আমরা বললাম আচরণ বা ব্যবহার করা। তাহলে আচরণ করা, ব্যবহার করা, এটা হলো ডিলস উইথ। আর ডিল ইন হলো ব্যবসা করা, ব্যবসা করা। ডিল ইন হলো ব্যবসা করা, ডিলস উইথ হলো জিনিসটা হচ্ছে আচরণ বা ব্যবহার করা। এটা মনে রাখবো এখন। আচ্ছা, তাহলে এরপরে আমরা হলো 49 নম্বর রুলসে চলে আসছি। 49 নম্বর রুলসের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এবং কন্ডিশনাল মানে কি? দ্যাট ইজ শর্তাধীন কোনো শব্দ, মানে শর্তাধীন কোনো বাক্য থাকবে। দ্যাট ইজ যদি বলি যে তুমি যদি এই কাজটা করো তাহলে আমি এই কাজটা করবো, এরকম একটা কথা। এখানে দুইটা ক্লজ থাকতেছে। ওই যে যে তুমি যদি এই কাজটা করো, একটা ক্লজ হইলো, এবং আমি তারপরে ওই কাজটা করবো। এই যে একটা শর্ত ঠিক করে দিল, এইগুলোর জন্যই আসলে এই দুইটা ক্লজ নিয়েই মেইন হিসাব। এবং এর রুলসের ক্ষেত্রে আমরা জানি যে কন্ডিশনাল হলো কিন্তু তিন ধরনের: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে একদম মানে বেসিক যে রুল, যদি আমার ইফ, ইফ মানে ওই যে যদি একটা সত্তাধীন কথা থাকবে, সো ইফ প্লাস যদি আমার যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, মানে প্রেজেন্ট টেন্স থাকে, দ্যাট ইজ প্রেজেন্ট ইনডেফিনিট যদি থাকে, অর্থাৎ সাবজেক্ট প্লাস মূল ভার্ব, কোনোটার ক্ষেত্রে আমরা যদি এস বাই এস বসে, সেগুলোর ক্ষেত্রে যেটা হয় মানে নর্মাল একদম ইফ প্লাস যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হিসাব চলে আসে, তাহলে সেটার ক্ষেত্রে কি চলে আসতেছে পরবর্তীতে? পরবর্তীতে হবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস মূল ভার্বটা চলে আসবে, মূল ভার্ব। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস মূল ভার্বটা চলে আসবে। এটা হলো আমাদের ফার্স্ট কন্ডিশনের বিষয়টা, এটা আমরা নজরদারি রাখবো। দেন হচ্ছে আমরা যদি সেকেন্ড কন্ডিশনের বিষয়ে আসি, যে সাবজেক্ট ইফ প্লাস যদি এখানে পাস্ট ইনডেফিনিট থাকে, ওটাকে বললাম প্রেজেন্ট ইনডেফিনিট। আর যদি পাস্ট ইনডেফিনিট আসে, পাস্ট ফর্ম যদি থাকে, তাহলে পাস্ট ফর্ম যদি থাকে পরবর্তীতে কি হবে? যে সাবজেক্ট প্লাস উড কুড দিয়ে মূল ভার্বটা বসবে, উড কুড দিয়ে মূল ভার্বটা বসবে। ঠিক আছে, যেমন ইফ আই ড্রপড দ্য প্লেট, তাহলে আই উড ব্রেক, আই উড ব্রেক, এই যে উড বললাম। ঠিক আছে, যে সরি, যে ইফ আই ড্রপ দ্য প্লেট, যদি আমি প্লেটটা মানে প্লেটটা যদি পড়ে যায়, ইট উড ব্রেক, এটা মানে ভেঙে যাবে, ইট উড ব্রেক ব্রেক এটা। তো জিনিসটা হলো এটা, এই যে উড বসাইলাম। আর এমনি যদি নর্মাল প্রেজেন্ট থাকতো, দ্যাট ইজ হলো ইফ ইট রেইনস, যে যদি বৃষ্টি হয়, আই উইল স্টে অ্যাট হোম। তাহলে এখানে যদি নর্মাল সিম্পল প্রেজেন্ট থাকে তাহলে পরবর্তীতে আমরা শ্যাল উইল ইউজ করতেছি মূল ভার্ব। দেন যদি এখানে পাস্ট ইনডিফিনিট থাকে তারপরে আমরা উড কুড দিয়ে মূল ভার্ব ব্যবহার করতেছি। এবং থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে কি হবে? যে সাবজেক্ট প্লাস হ্যাড, হ্যাড। ঠিক আছে, তাহলে সাবজেক্ট মানে পাস্ট পারফেক্টের রুলস হবে। তাহলে যে মানে ইফ এর ক্ষেত্রে খেয়াল করে দেখো, পাস্ট পারফেক্টের রুলস হবে। তো পাস্ট পারফেক্টের রুলসের ক্ষেত্রে যে তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস কিন্তু ভি থ্রি হচ্ছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি হচ্ছে। তাহলে এইটা যদি থাকে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি থাকে, তাহলে সেইটার ক্ষেত্রে আমরা এখানে ইউজ করতেছি কুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ দিয়ে দেন কিন্তু হচ্ছে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা ইউজ করতেছি, ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করতেছি। তাহলে এইটা হলো তিনটা কন্ডিশনের মেইন হিসাব। এখানে একটা ছোট্ট বিষয় খেয়াল করে দেখো, এখানে কিন্তু হ্যাড ইউজ করছি,
কিভাবে হিসাব করছি বলতো? এটা কিন্তু হচ্ছে পাস্ট ফর্ম। এখানে কিন্তু দেখা যাচ্ছে হ্যাড এর পরে কিন্তু ভি থ্রি নাই, ভি থ্রি নাই। হ্যাঁ, ইফ আই হ্যাড এ ডিগ্রি আই কুড গেট এ জব ইজিলি। তাহলে এইখানে কিন্তু আমরা হ্যাড ইউজ করতেছি পাস্ট ফর্ম হিসাবে। কিন্তু হ্যাড প্লাস যদি ভি থ্রি থাকে তাহলে এটা থার্ড কন্ডিশনাল রুলস আসবে, এবং এটার ক্ষেত্রে আমরা কিন্তু উড হ্যাভ কুড হ্যাভ ইউজ করে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ইউজ করবো। এবং অনেক সময় ইফ থাকে না, ইফের ক্ষেত্রে ওই সেম রুলসই। খেয়াল করে দেখো এখানে যদি এরকম থাকে, হ্যাড আই বিন এ কিং, বিষয়টা কেমন হলো খেয়াল করে দেখো তো, যে ইফের জায়গায় মানে হ্যাডটা এখানে আসতেছে, তারপরে কিন্তু সে ভি থ্রির বিষয় আছে, অর্থাৎ হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি দিয়ে যদি থাকে, সেখানেও একই রুলস, উড হ্যাভ কুড হ্যাভ এগুলোর রুলস। বোঝা গেল কথাটা? হ্যাড হি নোন এনিথিং হি উড হ্যাভ টোল্ড মি। তাহলে এখানে যেটা বললাম, তাহলে এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এই কথাগুলো আমরা দেখলাম যে ফার্স্ট কন্ডিশনাল কি হবে, সেকেন্ড কন্ডিশনাল কি হবে, এবং থার্ড কন্ডিশনাল কি হবে। এখন সবসময় যে এটা হয় তা কিন্তু না, বিষয়টা আরেকটা বিষয় আছে, জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল, তো জিরো কন্ডিশনালের বিষয়টা হলো কেমন, যে জিরো কন্ডিশনালের বিষয়টা হচ্ছে, যদি মনে করো একটা মানে ক্লজ, এটার ক্ষেত্রে দুইটাই হলো প্রেজেন্ট, দুইটাই প্রেজেন্টে আছে, দুইটাই সিম্পল প্রেজেন্টে আছে। দ্যাট ইজ হচ্ছে ইফ প্লাস, এখানে যদি আমি যদি বলতাম যে ইফ প্লাস দিয়ে এই ইফ দ্য ওয়াটার ইজ হিটেড, এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু তাহলে প্রেজেন্ট ফর্ম। ইট বয়েলস, ইট বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। দেখা যাচ্ছে এটা মানে জিনিসটা হলো নর্মাল প্রাকৃতিক যেগুলো সত্য থাকে, ইউনিভার্সাল ট্রুথ ধরনের যেগুলো, সেগুলোর ক্ষেত্রেই আসলে এইটা ইউজ করা হয়। মানে বিষয়টা এমন না কোনো মানে ফুল যে আমরা যে সত্য, তুমি যদি এই কাজটা করো আমি ওই কাজটা হবে, এরকমটা না। জিরো কন্ডিশনালের বিষয়টা হলো দেখা, ইফ উই হিট রাইস ইট মেল্টস, এটা একদম মানে সত্য, প্রাকৃতিক সত্য। যদি আমরা সরি যে ইফ উই হিট আইস, রাইস বলা হয়েছে, ইফ উই হিট রাইস ইট মেল্টস, তাহলে এটা দেখা যাচ্ছে এই আমরা যদি বরফটাকে গরম করি তাহলে এটা গলে যাবে। তাহলে এটা বোঝাই যাচ্ছে এটা নর্মালি চিরন্তন যে সত্য সেটা। ঠিক আছে? তারপরে কিন্তু আবার এই যে আই উইশ, এই ধরনের রুলের ক্ষেত্রে যে ইফ বা আই উইশ এরকম ধরনের ক্ষেত্রে কিন্তু বি ভার্ব আসে। ঠিক আছে? বি ভার্ব আসলে মানে সেক্ষেত্রে কিন্তু ওয়ার হয়। যেমন আরেকবার যদি উদাহরণটা দেখি, দেখা যাচ্ছে আই উইশ আই ওয়ার এ কুইন। দেখা যাচ্ছে আই এর পরে কিন্তু নর্মালি কিন্তু এই যে ওয়ার বসে না, তাই না? ওয়াজ বসে, কিন্তু এই যে আই উইশ লেখা থাকলে বা এরকম ভাবে যদি থাকে তাহলে কিন্তু এরপরে ওয়ার হবে। ঠিক আছে? ওয়ার হবে, এই কথাটা মাথায় রাখতে হবে কিন্তু, যে দেখা যাচ্ছে তাহলে আই উইশ আই ওয়ার এ কুইন। ঠিক আছে? যদি বি ভার্ব আসে, সহজ কথা এখানে মানে এখানে যদি একটা বি ভার্ব ব্যবহার করতে হচ্ছে, যেমন কিন্তু ওয়াজ হবে না। ঠিক আছে? ওয়াজ হবে না, আই উইশ আই ওয়ার এ কুইন। তাহলে এটা মনে রাখবো। দেন হচ্ছে আরো কিছু কিছু রুলস আছে, আরো কিছু কিছু নিয়ম দেখা যাচ্ছে এখানে, খেয়াল করে দেখো, ইফ আই ফাইন্ড এ ব্যাগ ইন দ্য স্ট্রিট, যদি আমি একটা মানে প্যাকেট যদি পাই, হচ্ছে ব্যাগ যদি পাই রাস্তায়, তাহলে আই টেক ইট টু দ্য পুলিশ। এটাতে আমরা নর্মাল ভাবে ইউজ করছি। ঠিক আছে? নর্মাল ভাবে ইউজ করছি। ঠিক আছে? তা ইফ রুবি ইজ হিটেড, মানে রুবিটা যদি তাপ দেয়া হয় আর কি, ইট উইল টেম্পোরারি লুজ ইটস কালার। তাহলে এই যে একটা সত্য, যদি আমি রুবি হিট দিই মানে তখন ইট উইল টেম্পোরারি লুজ ইটস কালার। তাহলে এইখানে কিন্তু আমরা আবার জিরো কন্ডিশনালটা ইউজ করতেছি না। তো জিনিসটা বোঝাইতে চাচ্ছি, মানে অনেক সময় দেখা যাবে উদাহরণে তোমার এটা দেয়া থাকে, এরকম ভাবে যদি দেয়া থাকে প্রাকৃতিক সত্য ধর্মের কোনো জিনিস, সেটাকে আমরা বলতেছি হলো জিরো কন্ডিশনালের ক্ষেত্রে। কিন্তু বেসিক রুলস কিন্তু ওই তিনটা সবসময় জন্য, যদি এখানে প্রেজেন্ট থাকে অবশ্যই আমরা সবসময় উইল দিয়ে ব্যবহার করব। দ্যাট ইজ হচ্ছে এখানে যেমন বলতেছে আই ক্যান নট বাট গো, এটা আমি না যেয়ে পারি না। ঠিক আছে? তাহলে এই ক্যান নট বাট গো এটার ক্ষেত্রে এটা পড়বো যে হচ্ছে আহ, এটার ক্ষেত্রে মানে এটা যদি আমার ইফের বিষয়টা না, এটা এটুকু লাগবে না। আমি যদি পরবর্তী চলে আসি এটা লাগবে না। দ্যাট ইজ হচ্ছে চলে আসি, ইফ আই হ্যাড এ কার, ইফ আই হ্যাড এ কার, ইফ আই হ্যাড এ কার, তাহলে এখানে কি হবে, আই উড ভিজিট। কেন উড বসাচ্ছি, ওই যে হ্যাড, হ্যাড বসানো আছে। ঠিক আছে? তো এটা কিন্তু এই হ্যাডটা কিন্তু কি, এই হ্যাড দেখলে আবার ভিথির জিনিসটা মেরে দিলে হবে না, মানে থার্ড কন্ডিশনাল নিয়ম মেরে দিলে হবে না, কিন্তু এটা হলো পাস্ট ফর্ম আকারে আছে। তাহলে এটা নিয়ে অবশ্যই থাকবে কি, যে উড কুড দিয়ে মূল ভার্বটা হবে, এই জন্য আই উড ভিজিটটা বসছে। ঠিক আছে? দেন হচ্ছে হোয়েন ওয়াটার, ঠিক আছে? হোয়েন ওয়াটার আমরা পরবর্তীতে দেখবো যে ড্যাশ দেয়া আছে, ইট টার্নস ইনটু আইস। এখন খেয়াল করে দেখো যে এইখানে কিন্তু পরবর্তী জিনিসটা, যে হোয়েন ওয়াটার ফ্রিজেস। ঠিক আছে? যে যখন ওয়াটার ফ্রিজ করা হয় তখন ইট টার্নস ইনটু আইস। নর্মাল ভাবে এই জন্য আমরা কিন্তু এখানে মানে বিষয়টা এমন না
যে যদি আমরা এখন ওয়াটারে আমরা যদি মনে করো ফ্রিজ করি তাহলে সেটা বরফ হবে, কিন্তু অন্য সময় হবে না, বিষয়টাই নেই। ইউনিভার্সাল ধরনের জিনিস, এই জন্য এখানে কিন্তু এই জিরো কন্ডিশনের নিয়ম অনুসারে ফ্রিজেস এরকম ইউজ করা হচ্ছে, ঠিক আছে। কিন্তু বেসিক রুলসটা সবার মাথায় রাখতে হবে, বেসিক যে রুলস যেগুলো বললাম, তাই এই জন্য ফ্রিজেস ইট টার্নস ইনটু, দুটোই দেখো প্রেজেন্টে আছে ওই জিরো কন্ডিশনালের শর্ত হিসাবে, ঠিক আছে। তো মানে এগুলো আসলে পরবর্তীতে আরো প্র্যাকটিস করলে জিনিসটা বোঝা যাবে যে কোন ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করতেছি বারবার। তাহলে এর পরের বিষয়টা আমরা চলে আসি, সেটা হচ্ছে ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প এর ব্যবহার। ক্যান নট বাট বসাইলে তাহলে এটার ক্ষেত্রে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। আর ক্যান নট হেল্প এর ক্ষেত্রে সেখানে ভার্বের বেস ফর্ম দিয়ে আইএনজি বসাইতে হবে। মানে কোনো কাজ, ওই যে কিছুক্ষণ আগে একটা উদাহরণ দেখলাম না, কি বল যে আই ক্যান নট বাট গো, এরকম যে আমি না যে পারি না এরকম যে কথাবার্তাগুলা, সেটার ক্ষেত্রে আসলে ওই রুলসটা এইখানে হবে, এরকম একটা বিষয়। তো জিনিসটা আমরা যদি বলি ক্যান নট বাট, মানে আমি এই কাজটা না করে পারতেছি না, এরকম একটা বিষয়, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে হইতে পারে এই ক্যান নট বাট, এটা কিন্তু প্রেজেন্ট হিসেবে বলতেছি, তাহলে এখানে কি কুড নট কথাটাও বুঝতে পারতো, ঠিক আছে। তাহলে কুড নট দিয়েও বসাইতে পারতাম, তাহলে কুড নট তা দিয়েও কিন্তু আমার সেই যদি পাস্টের কথা আসে তাহলে কুড নট আসবে, এবং সে এখানে কুড নট হেল্প যদি বসাই তাহলে ওই একইভাবে কিন্তু ওই ভার্বের সাথে আইনজিটা বসবে, ঠিক আছে। তাহলে বলতেছে লিমন ক্যান নট হেল্প ম্যারিং দ্য গার্ল, আবার আবার বলতেছে লিমন ক্যান নট বাট ম্যারি দ্য গার্ল, বোঝাই গেল পার্থক্যটা, যে মানে ক্যান নট বাটের পরে আমার ভার্বের বেস ফর্ম বসাইতে হচ্ছে, কিন্তু ক্যান নট হেল্পের পরে আমার ভার্ব প্লাস আইএনজি বসাইতে হচ্ছে। দেন চলে আসি মেড অফ আর মেড ফ্রম কখন বসাবো। মেড অফ কখন বসাবো, আসলে সহজ ভাষায় একটা জিনিস সহজ ভাষায় যদি মনে রাখতে চাই তাহলে সেটা হলো কোনো জিনিস আমরা কোনো জিনিস দিয়ে বানাইলাম, সহজ কথায় বানানোর পরে যদি সেই উপাদানটা দেখতে পাই তাহলে সেখানে আমরা মেড মানে ওই উপাদানটা দেখা গেলে মেড অফ বসাবো, কিন্তু যদি দেখতে না পাই তাহলে মেড ফ্রম বসাবো। বিষয়টা কেমন, দেখা যাচ্ছে তুমি যদি আমি একটা কার্ড দিয়ে যদি টেবিল বানাই, সহজ কথা এখানে যে টেবিল বানানো আছে, টেবিলটা যদি বানাই তাহলে কিন্তু আমরা কাঠ কিন্তু দেখতে পাচ্ছি, এটা যদি হয় তাহলে এটা হলো মেড ফ্রম। কিন্তু যদি হচ্ছে আমরা যদি একই কার্ড দিয়ে বা সহজ কথায় বাম্বু দিয়ে দেখা যাচ্ছে আমরা পেপার তৈরি করতেছি, কাগজ তৈরি করতেছি, তো এই যে কাঠ বা বাম্বু দিয়ে যদি কাগজ তৈরি করি সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু কাগজের মধ্যে বাঁশ বা কাঠটা দেখতে পাচ্ছি না, এরকম জিনিস যদি হয় তাহলে সেটা হচ্ছে মেড ফ্রম। তাহলে সহজ ভাষায় যদি দেখতে পাই ওই উপাদানটা তাহলে হবে মেড অফ, কিন্তু যদি দেখতে না পাই তাহলে হবে মেড ফ্রম। খুবই সহজ একটা জিনিস। দেন হচ্ছে সত্য কথা বলা বোঝাইতে স্পিক ব্যবহার করতেছি, আর মিথ্যা বলার ক্ষেত্রে কিন্তু আবার স্পিক বলতেছি না, এটা খুবই একটা মানে কমন মিস্টেক আমাদের হয়, যে হি টেলস দ্য ট্রুথ হবে না, ট্রুথের ক্ষেত্রে অবশ্যই স্পিক্স ইউজ করতে হবে, হি টেলস এ লাই হবে, টেলস এ লাই হবে, বা পাস্টের ক্ষেত্রে এখানে টোল্ড বসাইছে সেটা হয়ে গেল, কিন্তু লাইয়ের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এবং হচ্ছে লাইয়ের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে টেল ইউজ করতে হবে, এবং হচ্ছে আহ, যদি আমরা সত্য কথা বলার ক্ষেত্রে অবশ্যই স্পিক ইউজ করতে হবে, ঠিক আছে। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কথা এখানে নোট ডাউন করে দিয়েছে, সেটা হচ্ছে দা এর পরে কিন্তু মানে মানে ট্রুথের আগে কিন্তু দা বসে, তাহলে দা কিন্তু বসবে হচ্ছে ট্রুথ এর আগে, কিন্তু লাইয়ের পূর্বে কি বসতেছে দেখো, এ লাই লাই, ঠিক আছে। তাহলে হি স্পিক্স দা ট্রুথ, খুবই গুরুত্বপূর্ণ কথা। এবং কিন্তু হচ্ছে এখানে বলতেছে হি টেলস এ লাই হবে, বা হি টোল্ড এ লাই, এখানে পাস্ট হিসাবে লেখা, তো যাই হোক সেটাই হলো, টেল হবে। দেন চলে আসি, তো কখন আমরা রাইট উইথ বসাবো আর কখন হচ্ছে রাইট ইন, মানে জিনিসটা সহজ হিসাবটা আমি বলে দিই, কলম বা পেন্সিল দিয়ে যদি লিখি কোনো কিছু তাহলে সেটাতে রাইট উইথ হবে, কলম বা পেন্সিল দিয়ে লিখি, কিন্তু দেখা যাচ্ছে কালি দিয়ে লিখতেছি, কালিতে লেখা, ওই যে আগে ইঙ্ক দিয়ে ইঙ্কের বোতল থেকে এভাবে নিয়ে নিয়ে লিখতে হতো না, তো ওইটা হলো তাহলে সেটা রাইটের ক্ষেত্রে রাইট ইন হবে, বোঝা গেল কথাটা। মানে ইঙ্কের ক্ষেত্রে অবশ্যই ইন বসবে, রাইট উইথ ইঙ্ক হবে না, রাইট উইথ ইঙ্ক হবে না, বোঝা গেল কথাটা, রাইট ইন ইঙ্ক হবে। এরপর চলে আসি ডিভোটেড, তো ডিভোটেড মানেও আসক্ত হয়ে থাকা, মানে ভালো কোনো কাজ, এটা বোঝাতে গেলে অ্যাডিক্টেড এটাও আসক্ত, কিন্তু কথা হচ্ছে ডিভোটেডটা আমরা বসাই সবসময় ভালো কাজে আসক্ততার জন্য, অ্যাডিক্টেড হলো মন্দ কাজে আসক্ততার জন্য, এটা হলো কমন কাজ, এবং প্রত্যেকটার পরে কিন্তু প্রিপোজিশন হিসেবে টু বসতেছে, অর্থাৎ হি ইজ অ্যাডিক্টেড টু, ঠিক আছে, অ্যাডিক্টেড টু বোঝালাম, কিন্তু অ্যাডিক্টেড টু স্টাডিজ হবে না, হবে না স্টাডিজ হবে না, মানে ভালো কাজের জন্য অ্যাডিক্টেড হবে না, ভালো কাজের জন্য ডিভোটেড হবে, হি ইজ ডিভোটেড টু হিজ স্টাডিজ। তারপরে হি ইজ ডিভোটেড টু স্মোকিং হবে না, খারাপ কাজের জন্য কি বসবে, মানে অ্যাডিক্টেড বসবে।
তাহলে একটা কমন জিনিস জানলাম ডিভোটেড। তাহলে মানে মোটামুটি এর পরেরটুকু যে আমরা জেনে ফেললাম যে হচ্ছে ডিভোটেড কখন বসে আর অ্যাডিক্টেডটা কখন বসে।